নিজেদের বুকের পাঁজর দিয়ে আগলে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো অবস্থাতেই হাতছাড়া করবে না ইরান। ওয়াশিংটন আর তেল আবিবের যৌথ হুঙ্কারকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দিতে তাদের অস্ত্রাগারে প্রস্তুত রয়েছে এমন কিছু নতুন অস্ত্র যার আগুনে পুড়ে ছারখার হয়ে যেতে পারে প্রতিপক্ষের অহংকার। পরমাণু ইস্যুর এই চরম উত্তেজনায় ট্রাম্প প্রশাসনের ঘুম হারাম করে দিয়ে মধ্যপ্রাচ্যের এই নায়ক এখন বুক চিতিয়ে লড়তে প্রস্তুত। ইউরেনিয়ামের ঢাল, তেহরানের অটল অবস্থান। ইরানের সার্বভৌমত্বের প্রশ্নে দেশটির শীর্ষ নেতৃত্ব যে এক চুলও নড়চড় করবে না তা এবার পরিষ্কার। তেহরানের আকাশে যখন আবারও যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে, ঠিক তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি এক ঐতিহাসিক ফরমান জারি করেছেন। তার স্পষ্ট নির্দেশ, রক্তে ভেজা এই মাটির 1 গ্রাম ইউরেনিয়ামও দেশের বাইরে পাঠানো যাবে না। যুক্তরাষ্ট্রের দাবি ছিল ইরান যেন তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ত্যাগ করে, কিন্তু ইরান ভালো করেই জানে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে গেলে নিজেদের নিরাপত্তা বিসর্জন দেওয়া হবে। সূত্রমতে ইরানের শীর্ষ কর্তারা মনে করছেন এই ইউরেনিয়াম হাতছাড়া হওয়ার অর্থই হলো নিজেদেরকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোলার মুখে ঠেলে দেয়া। 60% পর্যন্ত সমৃদ্ধ 440 কেজিরও বেশি ইউরেনিয়াম এখন তেহরানের হাতে, যা পরমাণু অস্ত্রের একেবারে দ্বারপ্রান্তে। যুদ্ধের আগে তেহরান হয়তো কিছুটা নমনীয় হয়ে অর্ধেক ইউরেনিয়াম বিদেশে পাঠাতে রাজি হয়েছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক উস্কানিমূলক হুমকির পর ইরান এখন হাড়ির খবর বুঝে গেছে। তারা নিজের শক্তি নিজের কাছেই রাখছে, শত্রুর মন গলাতে নয়, শত্রুকে দমাতে। ট্রাম্পের গর্জন বনাম ইরানের অদৃশ্য টেক্কা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সামনে বিষোদগার করেছেন, হুমকি দিয়ে বলেছেন ইরানের জবাব পছন্দ না হলে তারা নাকি খুব শিগগিরই আবার হামলা শুরু করতে প্রস্তুত। কিন্তু ট্রাম্পের এই ফাঁকা আওয়াজে ইরান যে কানাকড়িও দিচ্ছে না তা প্রমাণ হয় রুশ গণমাধ্যমে দেয়া এক ইরানি কর্মকর্তার পাল্টা জবাবে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই ইরানি বীর দর্পে জানিয়েছেন ট্রাম্পের যে কোনো আক্রমণের জবাব দিতে তেহরান এমন কিছু নতুন অস্ত্র বা সারপ্রাইজ রেডি রেখেছে যা এর আগে কোনো যুদ্ধে পরীক্ষা করা হয়নি। অর্থাৎ আমেরিকা যদি আগুন নিয়ে খেলতে আসে, তবে ইরান এবার আকাশ কুসুম কল্পনা চূর্ণ করে এমন এক অদৃশ্য টেক্কা চালবে যা পেন্টাগনের হিসাব নিকাশ উল্টে দেবে। যুদ্ধের ময়দানে ইতিমধ্যে 42টি অত্যাধুনিক যুদ্ধ বিমান হারিয়ে আমেরিকা যে চুল কালি মেখেছে, সে ক্ষত শুকানোর আগেই ইরানকে নতুন করে ঘাঁটাতে যাওয়া ওয়াশিংটনের জন্য আত্মঘাতী হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইতিহাস সাক্ষী, ইরান কখনোই কোনো পরাশক্তির সামনে মাথা নত করেনি। 28 ফেব্রুয়ারির যুদ্ধ থেকে শুরু করে 8 এপ্রিলের যুদ্ধবিরতি, প্রতিটি পদক্ষেপে ইরান প্রমাণ করেছে তারা চাপের মুখে ভেঙে পড়ার পাত্র নয়। ট্রাম্পের হুমকি আর ইসরায়েলের গোপন ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ইরান আজ মধ্যপ্রাচ্যের এক অকুতোভয় নায়কের ভূমিকায় অবতীর্ণ। নিজেদের ইউরেনিয়াম নিজেদের মাটির নিচে সুরক্ষিত রেখে এবং তুরুপের তাস হিসেবে নতুন অস্ত্র হাতে নিয়ে তেহরান এখন ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিচ্ছে, আঘাত করলে এবার পাল্টা প্রত্যাঘাত হবে দ্বিগুণ শক্তিতে। মার্কিন সাম্রাজ্যবাদীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে ইরান নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করতে বদ্ধপরিকর। যুদ্ধের আগুন নেভেনি, কেবল ছাই চাপা পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে তা যে কোনো মুহূর্তে আবার জ্বলে উঠতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন হামলার হুমকি দিলেন, একদিন পরেই আবার জানালেন আলোচনা চলছে। কিন্তু এই টালমাটাল পরিস্থিতিতে তেহরান হাত গুটিয়ে বসে নেই। চিন্তন প্রতিষ্ঠান জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের বিশেষজ্ঞ হামিদ রেজা আজিজি জানাচ্ছেন, এবারের যুদ্ধের ছক আগের বারের চেয়ে একেবারে আলাদা হবে। প্রথম দফায় ইরান ধীরে ধীরে গুটি সাজিয়েছিল, মাসের পর মাস ধরে টিকে থাকার কথা মাথায় রেখে ক্ষেপণাস্ত্রের মজুদ বাঁচিয়ে রেখেছিল। কিন্তু এবার ইরান মনে করছে লড়াই হবে স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত তীব্র, তাই সব শক্তি এক ঝটকায় ঢেলে দেওয়ার পরিকল্পনা। হামিদ রেজা বলছেন, নতুন করে যে কোনো লড়াই শুরু হলে ইরান প্রতিদিন কয়েক ডজন থেকে কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, শত্রুর হিসাব নিকাশ পুরোপুরি উল্টে দিতে। ইরানের সবচেয়ে মারাত্মক অস্ত্র বন্দুক নয়, তেল। উপসাগরীয় অঞ্চলের তেল ক্ষেত্র, শোধনাগার ও বন্দরগুলো এই তিনটি শিয়ায় আঘাত করলেই বিশ্ব অর্থনীতির শরীর থেকে রক্ত ঝরতে শুরু করবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এই প্রতিবেশীদের চাপে রেখেছে তেহরান। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক ব্যাপক হলে এই দেশগুলো আর দর্শকের আসনে বসে থাকতে পারবে না, তারাও যুদ্ধে জড়িয়ে যাবে। আর সেটাই ইরানের চাল। উপসাগরীয় নেতারা এই আগুনে পুড়তে চান না বলেই এতদিন সংঘাত এড়িয়ে চলছেন। তাদের এই ভয়টুকুই এখন ইরানের হাতে সবচেয়ে বড় তাস। দুই সমুদ্রে দুই ফ্রন্ট। সমুদ্রপথ থেকে দুনিয়াকে দুই ভাগ করে দেওয়ার ক্ষমতা ইরানের আছে। একদিকে হরমুজ প্রণালী, পারস্য উপসাগরের মুখ, অন্যদিকে বাব আল মানদেব, লোহিত সাগরের গলা। এই দুটো সমুদ্রপথ বন্ধ হয়ে গেলে বিশ্বের জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচলে যে বিপর্যয় নামবে তা সামলানো ট্রাম্পের পক্ষে কঠিন হয়ে যাবে।
ইয়েমেনের হুথিরা বাব আল মানদেবের ঠিক পাশেই থাকে। ইরান সমর্থিত এই গোষ্ঠী নতুন যুদ্ধে ইরানের পাশে দাঁড়ানোর অঙ্গীকার দিয়ে রেখেছে। তবে প্রথম দফার লড়াইয়ে তারা সতর্কতার সঙ্গে পা ফেলেছিল, কারণ তাদের অস্ত্রের মজুদ শেষের দিকে। তারপরও যুক্তরাষ্ট্র যদি একসঙ্গে দুটো সামুদ্রিক ফ্রন্টে মোকাবিলার চাপে পড়ে, তবে কৌশলগত সুবিধা ইরানের দিকে হেলে পড়বে। আমিরাতকে উটের যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি। ইরানের সরকার ঘনিষ্ঠ বিশ্লেষক মেহেদি খারাতিয়ান এক পডকাস্টে বলে দিয়েছেন, আমাদের অবশ্যই আমিরাতকে উটে চড়ার যুগে ফিরিয়ে নিয়ে যেতে হবে। প্রয়োজন হলে আবুধাবি দখল করব। কথাটা শুনতে অতিরঞ্জিত মনে হলেও আরব গালফ স্টেট ইনস্টিটিউটের বিশেষজ্ঞ আলী আল ফোনে সতর্ক করছেন, এই বক্তব্য ইরানের রিভলিউশনারি গার্ড বাহিনীর শীর্ষ নেতাদের চিন্তার প্রতিফলন। কারণ হলো, মার্কিন ইসরায়েলে হামলার সময় আমিরাত ও সৌদি আরব নাকি গোপনে ইরানের বিরুদ্ধে সাহায্য করেছে। এই বিশ্বাস এখন তেহরানের অন্দরে শিকড় গেড়েছে। তাই উপসাগরীয় প্রতিবেশীরা এবার শুধু যুদ্ধের দর্শক নয়, সরাসরি লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে আছে। বিশ্বের তেলের শিরা কেটে দেওয়ার ক্ষমতা যার হাতে, সে দেশ সহজে হার মানে না। ইরান ঠিক এই বার্তাটাই এখন পৌঁছে দিতে চাইছে ওয়াশিংটনে। 70 বছর ধরে একটি কথা বিশ্বাস করা হয়ে আসছিল, মার্কিন ঘাঁটি মানে অভেদ্য দুর্গ। প্যাট্রিয়ট মিসাইল, স্তরে স্তরে রাডার, আকাশে অদৃশ্য প্রহরী। এই জালের মধ্য দিয়ে কোনো শত্রু বিমান ঢুকে পড়বে এমন স্বপ্ন দেখেনি পেন্টাগন। কিন্তু স্বপ্ন আর বাস্তব একই জিনিস নয়। ইরান সেই পার্থক্যটা বুঝিয়ে দিল, নিঃশব্দে, নিখুঁতভাবে, রাডারের অন্ধকারে বাজ পাখির মতো ছোঁ মেরে। মার্চের শুরুর কথা। বিশ্বের নজর তখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ঝাঁকের দিকে। আকাশে আগুন, সমুদ্র উত্তেজনা, পর্দার আড়ালে তখন অন্য এক নাটক শুরু হয়ে গেছে। ইরানের দক্ষিণ পশ্চিমের খুজেস্তান প্রদেশের একটি ঘাঁটি থেকে একটি বিমান উড়াল দিল। কোনো হইচই নেই, কোনো ঢাকঢোল নেই। একজন পাইলট, একটি বিমান, একটি লক্ষ্য। বিমানটি উড়ল মাটির কাছ ঘেঁষে, পারস্য উপসাগরের ঢেউয়ের মাথা ছুঁই ছুঁই করে। কয়েক ডজন মিটার উচ্চতা, ভূমির বক্রতার আড়ালে লুকিয়ে রাডারের দৃষ্টিসীমার নিচে থেকে এগিয়ে চলল কুয়েতের দিকে। এই কৌশলের নাম লো অল্টিটিউড পেনিট্রেশন। পৃথিবীর বুক আঁকড়ে ধরে শত্রুর চোখ ফাঁকি দেয়া। রাডার দিগন্তের নিচে যা থাকে তা সে দেখতে পায় না। ইরান ঠিক এই অন্ধ জায়গাটাতে আঘাত করল। আর ঠিক সেই মুহূর্তে উপর থেকে শত শত ক্ষেপণাস্ত্র আর ড্রোন ঝাঁক বেঁধে আসছিল। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা তখন হাজার হাত দিয়ে উপরের আক্রমণ ঠেকাতে ব্যস্ত। সেই বিশৃঙ্খলার সুযোগে ঢেউয়ের মতো নিচু হয়ে কুয়েতের ক্যাম্প বুহরিং ঘাঁটিতে ঢুকে পড়ল সেই একাকী বাজ পাখি। বোমা ফেলল, লক্ষ্যে আঘাত করল, তারপর নিরাপদে ফিরে এলো ঘরে। গোটা অভিযানে কেউ টের পায়নি। 1953 সালের পরে প্রথম কোনো শত্রু যুদ্ধ বিমান মার্কিন ঘাঁটিতে বোমা ফেলল। 70 বছরের অহংকার এক ঝটকায় ধুলায় মিশে গেল। আর যে বিমান এই অসাধ্য সাধন করলো, সেটি কোনো অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের জেট নয়। এটি হেসা কোসার, ইরানের নিজের হাতে করা, নিজের ঘামে তৈরি। পশ্চিমা বিশ্লেষকরা F5 প্ল্যাটফর্মকে সেকেলে বলে উড়িয়ে দিয়েছিল বহুদিন আগে, কিন্তু ইরান সেই তাচ্ছিল্যকে গ্রাহ্য করেনি। 1987 সাল থেকে শুরু হয়েছিল যাত্রা, রিভার্স ইঞ্জিনিয়ারিং, নিজস্ব গবেষণা, 4 দশকের নিরলস পরিশ্রম। আজ কোসারে 88% যন্ত্রাংশ ইরানের নিজের। আধুনিক ডিজিটাল ককপিট, মাল্টিপারপাস রাডার, লেজার, জিপিএস নেভিগেশন, সবটাই তেহরানের ইঞ্জিনিয়ারদের মেধার ফসল। অবরোধ যাকে দমাতে চেয়েছিল, সে ঘরে বসেই নিজের ডানা গুজিয়ে নিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন ইরানের বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস। কোসারের এই অভিযান সেই দাবির মুখে সপাটে চপেটাঘাত করেছে। 7টি দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের সম্মিলিত হামলায় বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। হ্যাঙ্গার পুড়েছে, কমান্ড হেডকোয়ার্টার ধ্বংস হয়েছে, যোগাযোগ অবকাঠামো ভেঙে পড়েছে। তবে ইট পাথরের ক্ষতির চেয়ে বড় ক্ষতি হয়েছে আত্মবিশ্বাসের। পেন্টাগনের সেই দীর্ঘদিনের দম্ভ, আমাদের ঘাঁটি অভেদ্য, সেই দম্ভ আজ চূর্ণ। ইরান প্রমাণ করেছে, শক্তি মানে সবসময় সবচেয়ে বড় বোমা নয়। শক্তি মানে শত্রুর দুর্বলতা চেনার বুদ্ধি, সঠিক মুহূর্তে সঠিক আঘাত করার সাহস। রাডারের অন্ধকারে যে বাজ পাখি উঠতে শিখেছে, তাকে শুধু আকাশ দিয়ে আটকানো যায় না। তেহরান জ্বললে গোটা অঞ্চল জ্বলবে। ইরানের হুঁশিয়ারিতে কাঁপছে সৌদি আরব। ইরানের সংসদ সদস্য মাহমুদ নাবিয়ান, যিনি জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনে বসেন, মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে বললেন, ইরানি নেতৃত্বের ওপর হামলা হলে এই অঞ্চলের আরব রাজাদের একজনও তাদের প্রাসাদের একটা ইটও অক্ষত থাকবে না। এটা গালি না, এটা হুমকিও শুধু না, এটা একটা কৌশলগত বার্তা যা পাঠানো হয়েছে রিয়াদ, আবুধাবি, দোহা আর মানামার দিকে, যেখানে যেখানে আমেরিকার সামরিক ঘাঁটি আছে।
পারস্য উপসাগরের দেশগুলো। একদিকে আমেরিকা, রক্ষাকর্তা, অস্ত্রের যোগানদার, নিরাপত্তার গ্যারান্টার। অন্যদিকে ইরান, প্রতিবেশী, শক্তিশালী এবং এখন সরাসরি হুমকি দেয়া একটি রাষ্ট্র। এই দুই পাটার মাঝখানে পড়েছে উপসাগরীয় রাজতন্ত্রগুলো। আমেরিকার পক্ষ নাও, ইরানের টার্গেট হও, দূরত্ব রাখো, আমেরিকার বিশ্বাস হারাও। দুই নৌকায় পা দিয়ে পার হওয়ার এই চেষ্টা এখন ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইরান সরাসরি বলেছে, আমেরিকান ঘাঁটি চালু রাখলে বেঁচে থাকবে না। এটা কোনো সাধারণ কথা না, এটা একটা আলটিমেটাম। এদিকে ওয়াশিংটনে চলছে অন্য হিসাব। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাডলি কুপার নাকি প্রেসিডেন্ট ট্রাম্পকে একটা পরিকল্পনা উপস্থাপন করেছেন, ফাইনাল ব্লো, সংক্ষিপ্ত শক্তিশালী আঘাতের একটা ঢেউ, যা ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবে। এক্সিওস এই তথ্য প্রথম প্রকাশ করেছে। আর শুধু তাই না, রিপোর্ট বলছে সেন্ট্রাল কমান্ড ডার্ট ইগল হাইপারসনিক মিসাইল মোতায়েনের অনুমতি চেয়েছে পশ্চিম এশিয়ায়। এটা হবে এই অস্ত্রের প্রথম সক্রিয় যুদ্ধ ব্যবহার। কেন এই অস্ত্র? কারণ ইরান তার ক্ষেপণাস্ত্র লঞ্চার সরিয়ে নিয়েছে এমন জায়গায় যেখানে আমেরিকার বর্তমান মিসাইল পৌঁছায় না। ইরান আগেই বুঝে গেছে আমেরিকা কি করতে পারে এবং সে অনুযায়ী নিজেকে সরিয়ে নিয়েছে। এটাকে বলে রণকৌশলী বুদ্ধিমত্তা। আরাশ ড্রোন, নতুন অস্ত্রের মঞ্চায়ন। আর ঠিক এই মুহূর্তে তেহরানের রাস্তায় কি হলো? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস প্রথমবারের মতো প্রকাশ্যে নিয়ে এলো নতুন প্রজন্মের আরাশ ড্রোন। ইনকেলাব স্কোয়ারে হাজার হাজার মানুষ, জাতীয় পতাকা হাতে, উৎসবের আমেজ, আর ট্রাকের উপরে দুটো আরাশ ড্রোন, যা দেখে ওয়াশিংটন আর তেল আবিব চুপ হয়ে যায়। আরাশ 2 এর কথা মনে আছে? গত 21 মার্চ ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হেনেছিল বলে রিপোর্ট। 2000 কিলোমিটারের বেশি পাল্লা, 150 থেকে 260 কেজি ওয়ারহেড। রাডারে ধরা কঠিন, কারণ রাডার ক্রস সেকশন অত্যন্ত কম। নতুন আরাশ তার উত্তরসূরি। বিস্তারিত এখনো প্রকাশিত হয়নি, কিন্তু সবাই জানে যা এসেছে তা আরো শক্তিশালী। ইরানি নৌবাহিনী প্রধান শাহরাম ইরানি বললেন, শীঘ্রই এমন একটি অস্ত্র দেখবে যা দেখে তারা ভয় পাবে। আশা করি তাদের স্ট্রোক না হয়। আর তারপর যোগ করলেন, আমেরিকা আর ইসরায়েল ভেবেছিল ইরানকে দ্রুত কাবু করা যাবে। এই ধারণা এখন সামরিক মহলে রসিকতার বিষয় হয়ে গেছে। এটা রাগের কথা না, এটা আত্মবিশ্বাসের কথা। যে মানুষ কোণঠাসা সে এভাবে কথা বলে না, যে মানুষ জানে তার হাতে কি আছে সে এভাবে কথা বলে। তেহরান এখন একটাই বার্তা দিচ্ছে, আমাকে একা মারতে এসো না, কারণ আমি একা পড়বো না। উপসাগরের রাজারা ভাবছেন আমেরিকা হিসাব কষছে, ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে, আর ইরান রাস্তায় উৎসব করছে, নতুন ড্রোন দেখাচ্ছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। $500 একটা ড্রোন, আর তার সামনে মাথা নত করছে $1 বিলিয়ন সামরিক বাহিনী। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা লেবাননের সীমান্তে প্রতিদিনের বাস্তবতা। হিজবুল্লাহ এমন এক অস্ত্র হাতে তুলে নিয়েছে যার বিরুদ্ধে ইসরায়েলের সবচেয়ে আধুনিক প্রযুক্তিও কার্যত অসহায়। ছোট, দ্রুত, সস্তা এই 3 বৈশিষ্ট্যের ড্রোন দিয়ে তার আধুনিক যুদ্ধের সংজ্ঞাটাই পাল্টে দিচ্ছে। মাছি দিয়ে হাতি মারার কৌশল। FPV ড্রোন, ফার্স্ট পারসন ভিউ। পাইলট মাথায় গগলস পরে বসে থাকে কিলোমিটার দূরে, আর ড্রোনের চোখ দিয়ে দেখতে পায় সামনে কি আছে, একজন সৈনিক, একটা গাড়ি, একটা বাংকার। লক্ষ্য ঠিক করো, ঝাঁপিয়ে পড়ো। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে, হিজবুল্লাহ এই কৌশলকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বিস্ফোরক বোঝাই ড্রোন সরাসরি ইসরায়েলি সেনাদের উপর আছড়ে পড়ছে, নির্দিষ্ট সৈনিককে লক্ষ্য করে ঢুকে যাচ্ছে ফাঁক ফোকর দিয়ে। ইসরায়েলি বাহিনী মাথার উপর জাল টানছে, মাথা তৈরি করছে, আড়াল খুঁজছে, কিন্তু ঠেকাতে পারছে না। যে অস্ত্র রাডারকেও ফাঁকি দেয়, এই ড্রোনের শক্তি কোথায়? প্রথমত, এটা উড়ে একেবারে মাটির কাছাকাছি। ঐতিহ্যবাহী রাডার ব্যবস্থা এই উচ্চতায় কাজ করে না ঠিক মতো। পাহাড়ি আর ঘনবসতিপূর্ণ এলাকায় এই সমস্যা আরো তীব্র। দ্বিতীয়ত, কিছু মডেল রেডিও সিগন্যালের বদলে ফাইবার অপটিক তার ব্যবহার করে। মানে ইসরায়েলের সবচেয়ে উন্নত জ্যামিং প্রযুক্তি এখনো পুরোপুরি অকেজো। সিগন্যাল জ্যাম করবে কিভাবে যখন সিগন্যালই নেই? তৃতীয়ত, এটা বানাতে লাগে বাজারে পাওয়া সাধারণ যন্ত্রপাতি। কয়েকশো থেকে কয়েক হাজার ডলারে একটা ড্রোন তৈরি। হাজার হাজার বানাও, ঝাঁকে ঝাঁকে ছেড়ে দাও। এর বিরুদ্ধে আয়রন ডোম বা অন্য ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করা মানে $1 জিনিস আটকাতে $100 খরচ করা। হিসাবটা ইসরায়েলের জন্য চরম লোকসানের। যুদ্ধক্ষেত্রে মনোবলের যুদ্ধ।
ইসরায়েলি সেনারা আজ গাজা, লেবানন, উত্তর সিরিয়া একসঙ্গে একাধিক রণাঙ্গনে লড়ছে। অক্টোবর 2023 সাল থেকে থামা নেই। হারেটস পত্রিকার বিস্ফোরক রিপোর্ট বলছে, এই ক্রমাগত চাপে আইডিএফ এর ভেতরে মানসিক স্বাস্থ্য সংকট চরম আকার নিয়েছে। 2025 সালে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা 15 বছরের মধ্যে সর্বোচ্চ। চলতি বছর এপ্রিল মাসে 6 জন সক্রিয় সেনা প্রাণ দিয়েছেন নিজের হাতে। রিজার্ভ থেকে ফিরে আসা আরও 3 জন, 2 জন পুলিশ কর্মকর্তা। একজন নাম না প্রকাশ করা সৈনিকের কথা হারেটস তুলে ধরেছে। তার ভাষায়, গোলাবারুদ আর ইন্টারসেপ্টরে বিলিয়ন বিলিয়ন ডলার ঢালছে আর মানুষের মানসিক স্বাস্থ্যে সঞ্চয় করছে। এটা ধমনী কাটা রক্তক্ষরণে ব্যান্ডেজ লাগানোর মতো। আর 2026 সালে ইসরায়েল রিজার্ভ সেনাদের বাধ্যতামূলক মনোবৈজ্ঞানিক মূল্যায়ন বাতিল করে দিয়েছে। মানে যুদ্ধক্ষেত্র থেকে ফেরা সৈনিকরা ভেতরে ভেতরে পুড়তে পুড়তে ঘরে ফিরছে, কোনো সাহায্য ছাড়াই। ইরানের বড় ছবি। এই ড্রোন যুদ্ধকে আলাদা করে দেখলে চলবে না। এটা ইরানের বৃহত্তর কৌশলের একটি অংশ। ইরানের সশস্ত্র বাহিনী সরাসরি বলে দিয়েছে, মার্কিন ইসরায়েলি যুদ্ধ আবার শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তারা সর্বোচ্চ সতর্কতায় আছে। যুদ্ধবিরতির এই সময়টাকে তারা ব্যবহার করছে নিজেদের গুছিয়ে নিতে, ক্ষেপণাস্ত্র ভাণ্ডার পূরণ করতে, ড্রোন বাহিনী সাজাতে, সামরিক কৌশল ঝালাই করতে। হিজবুল্লাহ ড্রোন যুদ্ধ আসলে ইরানের পরীক্ষাগারে তৈরি কৌশল, যা লেবাননে কাজ করছে। তা ইরান শিখছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে এফপিভি ড্রোনের কার্যকারিতা দেখে গোটা দুনিয়া নড়ে চড়ে বসেছে। ইরান আর হিজবুল্লাহ সেই পাঠ আগেই নিয়ে নিয়েছে। ইসরায়েল যেখানে অবাক হয়ে দেখছে, ইরান সেখানে পরের চাল সাজাচ্ছে। সিংহের গর্জনে কাঁপল হরমুজ, পিছু হটল মার্কিন রণতরী। আমেরিকার প্রজেক্ট ফ্রিডমের জবাবে ইরানের লৌহ কঠিন বার্তা। হরমুজ প্রণালী পৃথিবীর সবচেয়ে উত্তেজনাপূর্ণ জলপথগুলোর একটি, আবারও রণক্ষেত্রের রূপ নিল। এ পথ দিয়ে বিশ্বের তেলবাহী জাহাজের বড় অংশ চলাচল করে, আর এই পথের চাবিকাঠি এখন ইরানের হাতে। সে হাত আরো শক্ত হয়ে উঠল। ইরানি নৌবাহিনী দাবি করল, তারা মার্কিন যুদ্ধজাহাজকে হরমুজের মুখ থেকেই ফিরিয়ে দিয়েছে। ওয়াশিংটন যখন প্রজেক্ট ফ্রিডম নামে এক মিশনের ঢাক পেটাচ্ছে, তেহরান তখন সেই ঢাকের জবাব দিল কামানের গোলায়। অন্তত তাদের দাবি তাই। ইরানি নৌবাহিনী জানিয়ে দিল, দ্রুত ও কঠোর সতর্কবার্তা দিয়ে মার্কিন জায়নবাদী রণতরীগুলোকে প্রণালীতে ঢুকতেই দেওয়া হয়নি। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স আরও এক ধাপ এগিয়ে জানালো, জাস্ক বন্দরের কাছে একটি যুদ্ধজাহাজে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইরানের সশস্ত্র বাহিনীর সম্মিলিত কমান্ড মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, আমরা সতর্ক করছি, কোনো বিদেশি সশস্ত্র বাহিনী, বিশেষত আগ্রাসী মার্কিন সেনাবাহিনী যদি হরমুজ প্রণালীর দিকে এগোনোর সংকল্প করে, তাহলে আমরা হামলা চালাবো। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সাফ জানিয়ে দিয়েছে, এসব দাবি সত্য না। তাদের কোনো নৌযানে হামলা হয়নি, কোনো জাহাজ ফিরেও যায়নি। এক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ফার্সের খবর নাকচ করে দিয়েছেন। রয়টার্স কোনো পক্ষের দাবিরই সত্যতা যাচাই করতে পারেনি। সত্যিটা কি, তা এখনো কুয়াশার আড়ালে। কিন্তু দাবি পাল্টা দাবির এই ডামাডোলের চেয়েও বড় কথা হলো পরিস্থিতির মারপ্যাচ। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ কার্যত বন্ধ করে রেখেছে। 2 মাসেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরে শত শত জাহাজ আটকা পড়ে আছে, যেন বিশাল এক পুকুরে মাছ ধরা পড়েছে জালে। এ অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্প কাঁধে মানবতার পতাকা তুলে ঘোষণা দিলেন প্রজেক্ট ফ্রিডমের। বললেন, আটকা পড়া জাহাজগুলোতে খাবার ফুরিয়ে আসছে, নাবিকদের জীবন বিপন্ন। তবে কোন দেশগুলো সাহায্য চেয়েছে, ঠিক কিভাবে অভিযান চালানো হবে, সেসব প্রশ্নের উত্তর তিনি ধোঁয়াশার মধ্যেই রেখে দিলেন। মার্কিন সেন্টকম জানালো, 15,000 সেনা ও শতাধিক বিমান নিয়ে তারা প্রস্তুত। তেহরান কিন্তু এক মুহূর্ত সময় নষ্ট করেনি। ট্রাম্পের ঘোষণার পরপরই ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ড বজ্রকণ্ঠে জানিয়ে দিল, হরমুজের নিরাপত্তা তাদের হাতে। এখানে ঢুকতে হলে তাদের সামরিক বাহিনীর সাথে সমন্বয় করতে হবে। যে কোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে, একথা তারা বললেন সরাসরি, কোনো রাখ ঢাক না রেখে। পাশাপাশি আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলল। ট্রাম্পের ঘোষণার কিছুক্ষণ পরেই হরমুজের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারে আঘাত হানল কয়েকটি অজ্ঞাত প্রজেক্টাইল। পরে সংযুক্ত আরব আমিরাত নিশ্চিত করল, ফুজাইরা থেকে 78 নটিক্যাল মাইল দূরে ওই ট্যাঙ্কারে ড্রোন হামলা হয়েছে। তবে সব নাবিক অক্ষত আছেন। হরমুজ এখন এক তপ্ত কড়াই। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, অন্যদিকে নিজের ঘরের দোরগোড়ায় দাঁড়িয়ে লড়তে বদ্ধপরিকর ইরান। মাঝখানে আটকে শত শত জাহাজ, অপেক্ষায় লক্ষ লক্ষ মানুষ। এই দাবা খেলায় পরের চাল কার, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিল ইরান।
একটি মিসাইল আকাশে উঠতেই ৮০ টুকরো, প্রতিটি টুকরো আলাদা লক্ষ্যে ছুটছে। মাত্র 10টি মিসাইল একসঙ্গে ছুড়লে আকাশ ভরে যাবে ৮০০ বোমায়। আমেরিকার কোটি ডলারের থার্ড প্যাট্রিয়ট সিস্টেম সেদিন শুধু তাকিয়ে দেখবে। এই দৃশ্য এখন আর কল্পনা নয়, ইরান নিজেই এই সক্ষমতার কথা ঘোষণা করেছে বিশ্বের সামনে। ইরানের পার্লামেন্টের ৯০ নম্বর কমিটির ডেপুটি হেড হোসেইন আলী হাজ্জি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে যা বললেন তা শুনে বিশ্বের সামরিক বিশ্লেষকরা চুপ হয়ে গেছেন। তিনি বললেন, ইসলামিক রিপাবলিকের কাছে এমন মিসাইল আছে যা আঘাত হানার আগেই ৮০টি পৃথক বোমায় বিভক্ত হয়ে যায়। একসঙ্গে 10টি ছুড়লে ৮০০টি বোমা একযোগে ছুটবে লক্ষ্যের দিকে। তারপর সরাসরি চ্যালেঞ্জ, কোন থার্ড কোন প্যাট্রিয়ট এগুলো থামাতে পারবে? এটা শুধু রাজনৈতিক বক্তব্য নয়। ইরান ইতিমধ্যেই ক্লাস্টার মিউনিশন ব্যবহার করেছে ২০২৬ সালের যুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচ নথি করেছে জনবহুল এলাকায় বারবার এই অস্ত্র প্রয়োগ করা হয়েছে। তার মানে এই সক্ষমতা পরীক্ষিত, প্রমাণিত এবং মাঠে ব্যবহারযোগ্য। ঠিক যেদিন আমেরিকা ঘোষণা দিল হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ পাহারা দেওয়া শুরু হবে, সেদিনই ইরান জবাব দিল মিসাইল আর ড্রোন দিয়ে। ইউএই এর দিকে ছুটল ১৫টি মিসাইল, 4টি ড্রোন। ফুজাইরার একটি তেল কমপ্লেক্সে ভয়াবহ আগুন, ৩ জন ভারতীয় শ্রমিক আহত। ইউএই উপকূলের কাছে 2টি কার্গো জাহাজ আগুনে ভস্মীভূত। আর সরাসরি আমেরিকান যুদ্ধজাহাজ লক্ষ্য করেও ছোড়া হলো মিসাইল। ইরানি নৌবাহিনী নিজেই স্বীকার করলো, কোনো অস্বীকার নেই, কোনো লুকো ছাপা নেই। তেহরানের ব্যাখ্যা সহজ, আমরা আগে মারিনি, আমেরিকা জোর করে হরমুজে ঢুকতে চেয়েছে, এটা তারই জবাব। উপসাগর জুড়ে আতঙ্ক, জোট বাঁধছে আরব বিশ্ব। সৌদি আরব তাৎক্ষণিক নিন্দা জানালো। যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি ফোন করলেন আমিরাতের প্রেসিডেন্টকে, বললেন রিয়াদ আমিরাতের পাশে আছে, থাকবে। জিসিসি বলল এটা আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন। কাতার বলল সংযম দরকার। ইইউ বলল এটা অগ্রহণযোগ্য। কিন্তু ইরান থামেনি, থামার কোনো লক্ষণও নেই। বরং আমিরাতকে সরাসরি হুমকি দিয়ে তেহরান বলেছে, ইসরায়েলের খেলার পুতুল হলে শিখিয়ে দেওয়া হবে। কাচের ঘরে বসে আছো, একটা সুবিধাও নিরাপদ থাকবে না। ইউএই পাল্টে জানিয়েছে এবার আর চুপ থাকবে না। আমেরিকার অস্ত্র ভান্ডারে ভয়ঙ্কর টান, এখানে আসল আতঙ্ক লুকিয়ে। মাত্র ৩৯ দিনের যুদ্ধে আমেরিকা খরচ করে ফেলেছে ১৪৩০টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, ৮৫০টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল, ১০০০টি জয়েন্ট এয়ার টু সার্ফেস মিসাইল, ৩৭০টি SM-6 মিসাইল। কিছু গুরুত্বপূর্ণ সিস্টেমের অর্ধেকের বেশি মজুদ ইতিমধ্যেই শেষ। লকহিড মার্টিন উৎপাদন বাড়াচ্ছে, টমাহক তৈরির গতি বাড়ছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন পুরো মজুদ ফেরাতে লাগবে 4 বছরেরও বেশি সময়। আর এই 4 বছরের শূন্যতার মাঝে যদি চীনের সঙ্গে সংঘাত বাঁধে? পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে প্রশ্নের মুখোমুখি, যে প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। একদিকে মার্কিন রণতরী, অন্যদিকে সৌদি আমিরাতের উদ্বিগ্ন দরবার, আর মাঝখানে তেহরান দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে, বুক চিতিয়ে যেন সিংহের গুহায় ঢুকে পড়া শিকারীরা এখন পালানোর পথ খুঁজছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের আকাশে হঠাৎ ড্রোনের ঝাঁক। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপল 15টি আকাশপথ। আমিরাতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা 15টি ক্ষেপণাস্ত্র ও 4টি ড্রোন প্রতিহত করার চেষ্টা করল। তবু বেঁচে যাওয়া একটি ড্রোন এসে বিঁধল ফুজাইরার তেল স্থাপনায়, আগুন ধরে গেল। তেহরান কিন্তু এটিকে যুদ্ধ বলছে না, বলছে জবাব। মার্কিনীরা প্রজেক্ট ফ্রিডম নামে বাণিজ্যিক জাহাজ পাহারা দিতে হরমুজে ঢুকে পড়েছিল। ইরানের ভাষায় এটি ছিল অবৈধ অনুপ্রবেশ এবং অনুপ্রবেশকারীকে শিক্ষা দেওয়া তাদের অধিকার। ইরানের নৌবাহিনী সাফ জানালো তারা মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে। কোনো ভনিতা নেই, কোনো লুকোচুরি নেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হোয়াইট হাউসের পোডিয়ামে দাঁড়িয়ে অপারেশন এপিক ফিউরি সমাপ্তির ঘোষণা দিলেন। বললেন, আমরা লক্ষ্য অর্জন করেছি, কিন্তু কথার ফাঁকে ফাঁকে স্পষ্ট হয়ে গেল আমেরিকা আসলে গুটিয়ে নিচ্ছে তার লম্বা হাত। প্রজেক্ট ফ্রিডম চালু হওয়ার মাত্র একদিনের মাথায় ট্রাম্প সেটিও বন্ধ করে দিলেন। যে মিশন শুরু হয়েছিল হরমুজ খুলে রাখার দাবিতে, সেই মিশন শেষ হলো ইরানের আগুনের মুখে। রিয়াদের কপালে ভাঁজ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এখন 2 নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে। একদিকে আমিরাতের প্রতি ভ্রাতৃত্বের প্রতিশ্রুতি, আরেকদিকে তেহরানের সঙ্গে ফোনালাপ। 6 মে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি চীন সফরের মাঝখানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানকে ফোন করলেন। বেজিংয়ের ছায়ায় বসে রিয়াদ তেহরান কথোপকথন, এই ছবিটা নিজেই হাজার কথা বলে। রিয়াদ আমিরাতে হামলার নিন্দা করেছে ঠিকই, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন মোহাম্মদ বিন সালমানের মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, পরের লক্ষ্য কি সৌদি আরব? তাই হয়তো এক হাতে নিন্দার বিবৃতি, অন্য হাতে তেহরানের সঙ্গে কূটনীতির সুতো ধরে রাখা।
ইরানের সাফ বার্তা, তেহরান এবার কাঁচের ঘরে থাকা প্রতিবেশীদের উদ্দেশ্যে বলল, কাঁচের ঘরে বসে ঢিল ছুড়বেন না। ইরানি সামরিক সূত্র সরাসরি হুঁশিয়ারি দিল আমিরাতকে, যদি ইসরায়েলের খেলার পুতুল হও তাহলে তোমার প্রতিটি স্থাপনা আমাদের লক্ষ্যবস্তু হবে। কোনো 1 ইঞ্চি আমিরাতি স্থাপনা নিরাপদ থাকবে না। জিসিসি, ইউরোপীয় ইউনিয়ন, কাতার সবাই নিন্দার ঝুড়ি খালি করছে, কিন্তু ইরান ভ্রুক্ষেপও করছে না। কারণ তেহরান জানে নিন্দার শব্দ বাতাসে মেলায়, কিন্তু হরমুজের নিয়ন্ত্রণ থাকে যার হাতে, বিশ্ব তেল বাজারের চাবিকাঠিও থাকে তার হাতে। দশকের পর দশক রুগ্ন রাষ্ট্র তকমা পরেও ইরান আজ প্রমাণ করছে কোণঠাসা সিংহ সবচেয়ে বিপজ্জনক। মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হচ্ছে, সৌদি আরব সমঝোতার পথ খুঁজছে, আমিরাত ক্ষতির হিসাব করছে, আর ইরান সে দাঁড়িয়ে আছে হরমুজের মুখে, ইতিহাসের বাঁকে নিজেই নিজের ভাগ্যের কর্ণধার হয়ে। আমেরিকান নৌবাহিনীর শক্তিশালী ডেস্ট্রয়ারগুলো কি আসলেই ইরানের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং মস্কুইটো বোট বা সেই ক্ষুদে স্পিডবোটগুলোর আক্রমণ থেকে নিরাপদ? ইরান কিভাবে তাদের আক্রমণ সাজায়? ইরানের আক্রমণের শুরুতেই থাকে একটি ধ্রুপদী স্কোয়ার্ম বা ঝাঁক কৌশল। কয়েক ডজন ছোট অথচ বিদ্যুৎ গতির স্পিডবোট সব দিক থেকে আমেরিকান যুদ্ধজাহাজকে মৌমাছির মতো ঘিরে ফেলে। এর পরের ধাপে শুরু হয় আসল খেলা, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরক ড্রোনের এক সমন্বিত হামলা। এই কৌশলের মূল উদ্দেশ্য হল একসঙ্গে অসংখ্য লক্ষ্যবস্তু জাহাজের দিকে ছুড়ে দেয়া, যাতে জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ওভার স্যাচুরেটেড বা অতি ভারাক্রান্ত হয়ে পড়ে। সহজ কথায়, ডেস্ট্রয়ারের ডিফেন্স সিস্টেমকে এতটাই ব্যতিব্যস্ত রাখা হয় যে শেষ পর্যন্ত তারা প্রতিটি আক্রমণ প্রতিহত করতে গিয়ে খেই হারিয়ে ফেলে। প্রজেক্ট ফ্রিডম অপারেশনের সময় একটি নাটকীয় ঘটনা ঘটেছিল। ইউএসএস ট্রাক্সটন এবং ইউএসএস ম্যাসন নামক দুটি ডেস্ট্রয়ার যখন বাণিজ্যিক জাহাজ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল, তখনই ইরানি বাহিনী এক দীর্ঘস্থায়ী হামলা শুরু করে। আমেরিকান জাহাজগুলো যখনই কিল জোন বা মরণ ফাঁদে প্রবেশ করে, অমনি যেন দিগন্ত আলোকিত হয়ে ওঠে। ইরান এখানে কেবল শক্তি পরীক্ষা করেনি, বরং তারা এক সুসংগত মাল্টি ডোমেইন হামলা চালায়। প্রথমে আসে সেই কুখ্যাত মস্কিউটো ফ্লিট বা মশা বহর, যা আমেরিকান ক্রুদের মনোযোগ বিভ্রান্ত করে দেয়। একই সময়ে আকাশ ভরে যায় ড্রোন বা চালকবিহীন বিমানে, আর এর মধ্যেই ইরানি উপকূল থেকে ধেয়ে আসে জাহাজ বিধ্বংসী ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি হলো ইরানের পাঠ্যপুস্তকীয় স্যাচুরেশন অ্যাটাক কৌশল। এত বেশি দিক থেকে হামলা করো যে কিছু একটা যেন প্রতিরক্ষা জাল ছিঁড়ে লক্ষ্যে আঘাত হানতে পারে। ইরান জানে আমেরিকার সাথে সরাসরি লড়াইয়ে তারা পেরে উঠবে না, তাই তারা অপ্রতিসম যুদ্ধ বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের উপর নির্ভর করে। যেমন একদম সাধারণ দেখতে বাণিজ্যিক জাহাজের কন্টেইনারের ভেতর থেকে হঠাৎ ক্ষেপণাস্ত্র বেরিয়ে আসে, এর সাথে যুক্ত হয় নিচু দিয়ে উড়া ড্রোন এবং ছোট সাবমেরিন। এই ছোট সাবমেরিনগুলো সোনার দিয়ে শনাক্ত করা প্রায় অসম্ভব। তারা হয়তো বিশালাকার রণতরী ডুবিয়ে দিতে পারবে না, কিন্তু এমনভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে যাতে ওই জলসীমায় অপারেশন চালানো বিপজ্জনক হয়ে ওঠে। ইরানের 6টি মূল সামরিক কৌশল, স্কোয়ার্ম বা ঝাঁক, সব দিক থেকে একসাথে হামলা করে ডিফেন্স সিস্টেমকে পাগল করে দেয়া। মাইন বসানো, হরমুজ প্রণালীতে নিঃশব্দ ঘাতক মাইন বিছিয়ে দেয়া, যা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে আমেরিকাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে পারে। কিল জোন ও শুট অ্যান্ড স্কুট, উপকূলের পাহাড়ে মোবাইল মিসাইল লঞ্চার লুকিয়ে রাখা, এক জায়গায় হামলা চালিয়ে দ্রুত অন্য জায়গায় পালিয়ে যাওয়া। ওত পেতে থাকা সাবমেরিন, গাদির ক্লাসের ক্ষুদে সাবমেরিনগুলো সমুদ্রতলে নিঃশব্দে বসে থাকে এবং ক্যারিয়ার বা ডিস্ট্রয়ারের হাল লক্ষ্য করে টর্পেডো ছোড়ে। ড্রোন যুদ্ধ, ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন পাঠিয়ে জাহাজের রাডার ডিশ এবং ফ্লাইট ডেক অকেজো করে দেয়া, যাতে জাহাজটি অন্ধ হয়ে যায়। আঞ্চলিক সদর দপ্তরে হামলা, ইরান শুধু সমুদ্রে নয়, আমেরিকার আঞ্চলিক ঘাঁটি যেমন কাতারের আল উদাইদ বা বাহরাইনের এনএসএ ঘাঁটিতে বিশাল ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মাটিতে আবারও নতুন খেলার ইঙ্গিত। নীরবতার আড়ালে চলছে গোপন লেনদেন, আর সেই গল্পে উঠে আসছে এক অদম্য শক্তির নাম ইরান। পশ্চিমা গণমাধ্যমের দাবি, রাশিয়া নাকি গোপনে ইরানকে ভয়ঙ্কর মারণাস্ত্র সরবরাহের ছক কষছে। কিন্তু এখানে গল্পটা শুধু অস্ত্রের নয়, এটা শক্তির ভারসাম্য বদলে দেওয়ার গল্প। নদীর স্রোত বুঝে নৌকা চালানো, এই পুরনো বাগধারাকে যেন বাস্তবে রূপ দিচ্ছে তেহরান। ব্রিটিশ গণমাধ্যম দ্য ইকোনমিস্টের হাতে আসা এক গোপন নথির বরাতে বলা হয়েছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা GRU একটি 10 পৃষ্ঠার পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনায় ইরানকে প্রায় 5000 স্বল্প পাল্লার ফাইবার অপটিক ড্রোন এবং দীর্ঘ পাল্লার স্যাটেলাইট চালিত ড্রোন দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এই ড্রোন কোনো সাধারণ অস্ত্র নয়, এগুলো যেন নীরব ঘাতক। চোখে চোখ যায় না, কিন্তু আঘাত করে নিখুঁতভাবে।
বিশেষজ্ঞদের মতে এই ফাইবার অপটিক ড্রোন প্রযুক্তি যুদ্ধের খেলার নিয়মই বদলে দিতে পারে, কারণ এগুলো রেডিও সিগন্যালের উপর নির্ভর করে না। চিকন তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এগুলোকে জ্যাম করা বা মাঝপথে থামানো প্রায় অসম্ভব। চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু এখানে প্রতিপক্ষের সেই সুযোগটুকুও নেই। ইউক্রেন যুদ্ধক্ষেত্রে এই প্রযুক্তির কার্যকারিতা প্রমাণ করেছে রাশিয়া, আর এখন সেই শক্তি যদি ইরানের হাতে যায় তবে তা হবে আগুনে ঘি ঢালার মতো। আর এখানেই ইরানের আসল শক্তির প্রকাশ। তারা শুধু অস্ত্র নিচ্ছে না, তারা ভবিষ্যতের যুদ্ধের ভাষা শিখছে। তারা প্রস্তুত হচ্ছে এমন এক লড়াইয়ের জন্য যেখানে প্রযুক্তি হবে শেষ কথা, যার হাতে লাঠি তারই মাটি। এই প্রবাদকে নতুন রূপ দিচ্ছে তেহরান, যেখানে লাঠির জায়গা নিয়েছে অত্যাধুনিক ড্রোন। প্রতিবেদনে আরও উঠে এসেছে এক চমকপ্রদ পরিকল্পনা। এই ড্রোন পরিচালনার জন্য দক্ষ অপারেটর তৈরি করতে চায় মস্কো। রাশিয়ায় অধ্যয়নরত প্রায় 10,000 ইরানি শিক্ষার্থী এবং সিরিয়ায় আলাউইদ সম্প্রদায় থেকে অনুগতদের বেছে নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। এ যেন এক ঢিলে দুই পাখি, অস্ত্র দেয়া আবার তা চালানোর হাতও গড়ে তোলা। যদিও এখনো নিশ্চিত নয় এই ড্রোনগুলো ইতিমধ্যেই ইরানে পৌঁছেছে কিনা, তবে লেবাননের হিজবুল্লাহর হাতে এই প্রযুক্তির উপস্থিতির আভাস বিশ্লেষকদের চোখে ধোঁয়ার মতো ভাসছে। আর সবাই জানে যেখানে ধোঁয়া সেখানে আগুন। এই সমীকরণে ইরান শুধু একজন খেলোয়াড় নয়, সে হয়ে উঠছে খেলাটির নিয়ন্ত্রক। ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা যে ছায়া ফেলাচ্ছিল তা এখন নতুন এক বাস্তবতায় রূপ নিচ্ছে। সেই অভিজ্ঞতা থেকেই তেহরান শিখাচ্ছে সময় থাকতে বাঁশ না কাটলে ঝড়ে ঘর ভাঙে। রাশিয়া ও ইরানের এই সম্ভাব্য সামরিক সহযোগিতা আসলে একটি বড় বার্তা বহন করছে। এটি শুধু অস্ত্রের লেনদেন নয়, এটি এক ধরনের কৌশলগত জোট যা মধ্যপ্রাচ্যের শক্তির মানচিত্র নতুন করে আঁকতে পারে। আজকের এই বিশ্বে যেখানে প্রতিটি আকাশপথ নজরবন্দি, প্রতিটি সমুদ্রপথ ঝুঁকিপূর্ণ, সেখানে ইরান নিজেকে গড়ে তুলছে এক অদম্য প্রতিরোধ শক্তি হিসেবে। তারা জানে মাথা নত করলে আঘাত বাড়ে, তাই তারা মাথা তুলে দাঁড়িয়েছে।